আমেরিকার সান ফ্রান্সিসকোর উপকূল থেকে একদম শুরু করে দেখা যায় একটা ছোট দ্বীপ। দেখলে মনে হবে সাধারণ একটা জায়গা, কিন্তু পৃথিবী এই দ্বীপকে একটি নাম দিয়েছে, দ্য রক অ্যালকাট্রাস, মৃত্যুর দ্বীপ। বলা হয় এখানে ঢুকলে মানুষ বেঁচে বের হতে পারে, কিন্তু কখনোই মুক্ত হতে পারে না। আজকের গল্প সেই দ্বীপের, যেখানে বন্দীদের চিৎকার বাতাসে মিলিয়ে যেত, যেখানে পাহারার চোখে ঘুম আসতো না, আর যেখানে ইতিহাসের সবচেয়ে রহস্যময় পালানোর ঘটনাটি ঘটেছিল, যার উত্তর এখনও আমেরিকার তদন্ত ও গোয়েন্দা সংস্থা এফবিআই ডাটাবেজে অমীমাংসিত। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1850 সালের দিকে এই দ্বীপটি ছিল একটি সামরিক ঘাঁটি। চারদিকে জল, ভেতরে পাথুরে জমি, অকল্পনীয় নিরাপদ। তখন কেউ ভাবেনি এটা একদিন হবে পৃথিবীর সবচেয়ে কঠিন কারাগার। 1934 সালে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা যখন একের পর এক পালিয়ে যাচ্ছিল, তখন সরকার বলল যাদের আটকানো যায় না তাদের পাঠানো হোক অ্যালকাট্রাসে। ওখানে গেলে অপরাধীরা কোথাও আর পালাতে পারবে না। এভাবে জন্ম নিল দ্য ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন, যেখানে বন্দী হিসেবে ছিলেন আল ক্যাপন, মেশিনগান কেলি, দ্য বার্টম্যান অব আলকাট্রাস, আর অসংখ্য খুনি, সন্ত্রাসী ও গ্যাং লিডার। আর এরা সাধারণ কোনো মানুষ ছিল না, সাধারণ কোনো ছিচকে চোর ছিল না, বরং এমন বড় মাফিয়া ছিল যে যাদের নাম শুনলে সবাই ভয়ে কাঁপত। আর অ্যালকাট্রাস ছিল সেই মাফিয়াদের শেষ ঠিকানা। অ্যালকাট্রাসের সেলগুলো ছিল 5 ফিট বাই 9 ফিট, একটা লোহার খাট, একটা স্টিলের টয়লেট, আর একটা হাত ধোয়ার বাটি। এটাই সব। কল্পনা করুন একটা 5 ফিটের ঘরে কেউ 10 বছর 15 বছর বসে আছে, দিনে 23 ঘন্টা করে। সকাল 6টায় লোহার দরজায় লাথির শব্দ, তারপর 4 মিনিটের মধ্যে বিছানা গোছানো, না হলে শাস্তি। আর খাবার ছিল ঠান্ডা শক্ত রুটি, পাতলা স্যুপ আর নিরামিষ সবজি। এখানে অ্যালকাট্রাসের একটাই কথা ছিল, ইউ ইট হোয়াট উই গিভ, ইউ লিভ হাউ উই অ্যালাউ। বন্দীদের সবচেয়ে ভয় দেখাতো ডিপ লক, যাকে বলা হতো দ্য হোল। একটি অন্ধকার ঘর, আলো নেই, শব্দ নেই, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। অনেকে তো এখানে 1 সপ্তাহ থেকেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কিন্তু অ্যালকাট্রাসের সবচেয়ে শক্তিশালী প্রাচীর ছিল না কোনো কংক্রিট না লোহা, ছিল শুধু চারপাশে বিস্তীর্ণ সমুদ্র। চারদিকে বরফ ঠান্ডা পানি, তীব্র স্রোত, সাদা হাঙরের উপস্থিতি। যে কেউ পালানোর চেষ্টা করলে বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র 1%। আর এই 1%-এর মধ্যে গিয়ে দাঁড়ানো 3 জন মানুষ, ফ্র্যাঙ্ক মোরি, জন অ্যাংলিন এবং তার ভাই ক্লারেন্স অ্যাংলিন। 1962 সাল। ফ্র্যাঙ্ক মোরিস একজন বুদ্ধিমত্তার অপরাধী। আইকিউ ছিল 133, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, মানুষের চোখের ফাঁক ধরতে পারে, আর সবার চেয়ে ধৈর্যশীল। আরেকদিকে জন অ্যাংলিন এবং ক্লারেন্স অ্যাংলিন, 2 ভাই। জলের মধ্যে সাঁতার কাটতে জন্মগতই অসাধারণ। ঠান্ডা পানিতে 20 থেকে 30 মিনিট থাকতে পারত সহজেই। এই 3 জন একই ছেলে ছিল, তাদের চোখে ছিল একটাই আগুন, আমরা পালাবো। কিন্তু অ্যালকাট্রাস এমন কোনো জায়গা নয় যেখানে পরিকল্পনা করলেই পালানো যায়। এখানে দেয়াল কাটতে গেলে শব্দ হবে, শব্দ হলে গার্ড এসে ধরবে, আর ধরা পড়লেই তাকে ডিবলোকে পাঠানো হতো। তাই ফ্র্যাঙ্ক মোরিস শুরু করলো বুদ্ধির খেলা। প্রথমে সে দেখলো সেলের ভেন্টিলেশন গ্রিলগুলো খুব পুরনো, ভেতরটা নরম হয়ে গেছে। তারপর কয়েদি ক্যান্টিন থেকে ধীরে ধীরে চামচ, ভাঙা ফর্ক, টিনের প্লেট সংগ্রহ করলো। প্রতিদিন রাতে গান গাওয়া বন্দীদের মাঝখানে বাতাসের শব্দের আড়ালে তারা গ্রিল করতে শুরু করলো, 0.5 মিলিমিটার করে টানা 7 মাস ধরে। শুধু রাতেই নয়, দিনের বেলা সেলের ভেতরে কাপড় শুকানোর জায়গা, কম্বলের আড়ালে তারা তাদের মতো দেখতে নকল মাথা বানাতে লাগলো। সাবান, পেপার মেশে, রাবার আর আসল মানুষের চুল, যেগুলো তারা খুব বুদ্ধিমত্তার সাথে সংগ্রহ করেছিল, যাতে রাতের গার্ডরা এসে দেখে ভাববে মানুষটা ঘুমাচ্ছে। সেল কেটে একটা টানেল তৈরি হলো। টানেলের ওপাশে ছিল অ্যালকাট্রাসের ছাদের দিকে ওঠার রাস্তা। এখন শুধু বাকি ছিল সমুদ্র। 1962 সালের 11 জুন, মধ্যরাত। দ্বীপের কুয়াশা নেমে এসেছে, ঢেউগুলো পাথরে আঘাত করছে। ফ্র্যাঙ্ক মোরিস, ক্লারেন্স এবং জন অ্যাংলিন নিজেদের সেলে তাদের বানানো নকল মাথাগুলো রেখে ধীরে ধীরে টানেলে ঢুকে গেল। কেউ কোনো শব্দ শুনতে পায়নি। তারা ছাদে পৌঁছালো, তারপর ধীরে ধীরে ফাঁকা জায়গা পেরিয়ে দ্বীপের উত্তর দিকে চলে গেল, যেখানে পাহারা সবচেয়ে কম। সেখানে তারা নিজেরাই বানানো রাবার রেইনকোট নৌকা সমুদ্রে ফেললো। পাশাপাশি দাঁড়িয়ে 3 জন 3 জনের দিকে তাকিয়ে রইল। এটা হয়তো তাদের শেষ রাত, অথবা প্রথম স্বাধীন রাত। তারপর 3 জনই সমুদ্রে ঝাঁপ দিল। অন্ধকার, ঠান্ডা পানি, তীব্র স্রোত। এরপর কি হলো পৃথিবীর কেউ জানে না। সকালে আলো ফুটতেই দায়িত্বরত গার্ড চিৎকার দিল, স্ক্যাপ স্ক্যাপ। পুরো দ্বীপে বিশৃঙ্খলা। এফবিআই, কোস্টগার্ড, পুলিশ সবাই সমুদ্র ঘিরে ফেলল। তারা শুধু খুঁজে পেল রাবারের একটি টুকরো, কিন্তু 3 জনের কোনো দেহ পেল না। অনেক বিশেষজ্ঞ বলেন তারা পানির স্রোতে ভেসে মারা গেছে, কিন্তু এফবিআই কখনো আনুষ্ঠানিকভাবে তাদের মৃত ঘোষণা করেনি। আর এই কেস আজও এফবিআই চলমান রেখেছে। 2013 সালে এফবিআই একটি চিঠি পায়, আমি জন অ্যাংলিন, আমি বেঁচে আছি। চিঠিতে আরও লেখা ছিল, আমার চিকিৎসা দরকার,
আপনারা যদি প্রতিশ্রুতি দেন আমাকে কেবল কম শাস্তি দিবেন, আমি আত্মসমর্পণ করব। কিন্তু এফবিআই কখনো নিশ্চিত হতে পারেনি চিঠি কি সত্যি নাকি আরেকটা ধোঁকা। এখন পর্যন্ত এই কেসকে বলা হয় দ্য অনলি পসিবলি সাকসেসফুল স্কেপ ফ্রম অ্যালকাট্রাস। 1963 সালে উচ্চ খরচের কারণে অ্যালকাট্রাস বন্ধ করে দেওয়া হয়। আজকে এটি একটি মিউজিয়াম। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে সেই সেল, সেই দেয়াল, সেই ডি ব্লক দেখতে, যেখানে মানুষ চিৎকার করে রাত কাটাতো। অনেকে রাতে অদ্ভুত শব্দ শুনেছেন, কারো মতে প্লেট ঠোকাঠুকির শব্দ, কারো মতে কেউ একজন ভয়ঙ্কর সুরে গান গাইছে, কারো মতে কেউ টানেলের ভেতর দিয়ে হাঁটছে। ইতিহাস বলে অ্যালকাট্রাস শুধু একটি কারাগার নয়, এটা মানুষের ভয়, যন্ত্রণা এবং স্বাধীনতার তৃষ্ণার প্রতীক। জীবন এমন এক জায়গায় আটকে গেলে মানুষ শুধু বাঁচতে চায়, যে দেওয়ালে হোক, যে পাহারাই হোক। স্বাধীনতার চেয়ে বড় কোনো স্বপ্ন নেই। ফ্র্যাঙ্ক, জন এবং ক্লারেন্স বেঁচে ছিল কিনা আমরা জানি না, কিন্তু তারা সেই একটাই কাজ করেছিল যা মানুষের সবচেয়ে বড় শক্তি, নিজের স্বাধীনতার চেষ্টা। হয়তো একদিন সত্য প্রকাশ পাবে, হয়তো তারা কোথাও শান্তিতে শেষ জীবন কাটিয়েছে, হয়তো তাদের সমাধি সমুদ্রের মধ্যেই হয়েছে। কিন্তু অ্যালকাট্রাস আজও প্রশ্ন করে, মানুষ কি সত্যি বন্দী হয় নাকি বন্দী হয় নিজের ভয়? নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন।